সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ অফিসার বা প্রফেশনারি অফিসার পদের লিখিত সাজেশন নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এটা গ্রামীণ ব্যাংকের একটা পদের নাম। আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এই পদে তাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মোটামুটি 67 পেজের একটা লিখিত সাজেশন রয়েছে। ইতিপূর্বে আমার কাছে যারা সাজেশন সংগ্রহ করেছেন এমসিকিউ টাইপের সাজেশন ছিল, সেখানে বাজারে প্রচলিত একটা বইয়ের পিডিএফ আমি দিয়েছি এবং সাজেশনের মোট প্রাইস 70 টাকা রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে লিখিত প্লাস এমসিকিউ এই দুটো যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে অবশ্যই 100 টাকা দিতে হবে। আর আগে যারা এমসিকিউ সাজেশনটা কালেক্ট করেছেন নতুন করে যদি লিখিতটা আলাদা করে নিতে চান আপনারা, তো তাদের জন্য মাত্র 30 টাকা প্রযোজ্য হবে, যাতে করে আপনাদের কিছুটা সাশ্রয় হয়, পুরো টাকা যেন দেয়া না লাগে। তো আমরা আলোচনাটা শুরু করব। তো শুরুতেই দেখেন, আমরা বেঙ্গলি টু ইংলিশ যে অংশটা রয়েছে সেই অংশটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হলো যে কি কি ধরনের প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে, কোনগুলো আপনাদেরকে অবশ্যই শিখে যেতে হবে। আজ অসহ্য গরম, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ ভেরি হট টুডে। মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান। মনে রাখতে হবে, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। এটা তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতে দেখা গিয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটা। সময় চলে যায়, এটাও একাধিকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। টাইম ফ্লাইস। এরপরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, নিশ্চয়ই আপনারা জানেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ ন্যাশন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ ন্যাশন, এটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবার আমি পরের দিকে আসতেছি। তো দেখেন, এরপরে বাকি যে বিষয়গুলো রয়েছে কি কি বলা হচ্ছে। জ্ঞান অন্বেষণে আমাদের সর্বত্র যাওয়া উচিত। উই শুড গো এভরিহোয়ার ইন সার্চ অফ নলেজ। যতই পড়িবে ততই জানিবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো। আম খেতে মিষ্টি, ম্যাঙ্গো টেস্ট সুইট। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। মর্নিং ওয়াক ইজ দ্য বেনিফিশিয়াল ফর হেলথ। 2 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে বৃষ্টি জাতীয় একটা অবশ্যই আপনাদের প্রশ্নপত্রের মধ্যে আপনারা পাবেন। তো বৃষ্টি জাতীয় যেগুলো আছে সাজেশনে সেগুলো একটু ভালো করে আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন। তাহলে কি বলা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে 2 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর 2 আওয়ার্স। দয়া করে একজন ডাক্তার ডাকো, প্লিজ কল ইন আ ডক্টর। তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় একাধিকবার করে এসেছে, এই জন্য এই সাজেশনে কিন্তু এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাতে একটু চলে যাই। খেয়াল করে দেখেন 2 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গেল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। তো এই ট্রেন সংক্রান্ত একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গেল। তো এই ধাঁচের কিন্তু একটা অবশ্যই আসবে, এই ধাঁচটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। পরেরটা দেখেন, বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না। নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। চাঁদ রাতে কিরণ দেয়। দ্য মুন শাইনস অ্যাট নাইট। এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন, সে সাঁতার জানে না। কি হবে ইংরেজি? হি ডাজ নো হাউ টু সুইম। আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন প্রভাত, ইট ইজ মর্নিং। আমি অর্থের চেয়ে সম্মান পছন্দ করি। আই প্রেফার অনার টু মানি। ওকে, আমি অর্থের চেয়ে সম্মান পছন্দ করি। আই প্রেফার অনার টু মানি। সে কি গতকাল এসেছে? কোশ্চেন মার্ক দেওয়া 2-1 প্রশ্ন কিন্তু আসতে পারে আপনাদের। ডিড হি কাম ইস্টারডে? সে কি গতকাল এসেছে? বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। স্কিলড ওয়ার্কার্স আর ইন ডিমান্ড অ্যাব্রড। ওকে, এরপরে পরেরটা দেখেন, ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিওয়ান। ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাসিনেটস এভরিওয়ান। তো এই হচ্ছে আমাদের ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। মোটামুটি 20টার কাছাকাছি রয়েছে এখানে প্রশ্ন। তো বেঙ্গলি টু ইংলিশ রয়েছে 15টা, আর ইংলিশ টু বেঙ্গলি রয়েছে 20টা। তো এইগুলো অবশ্যই আপনারা পড়বেন। এখান থেকে মানে ম্যাক্সিমামগুলোই কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্ন এবং বিগত সালে একাধিকবার করে এসেছে, এবং এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা ইংরেজি হতে বাংলা অনুবাদ 1-2টা দেখব। তো খেয়াল করে দেখেন, গ্রামীণ ব্যাংক সংক্রান্ত এটা। গ্রুপ লেন্ডিং ইজ অ্যান ইনোভেটিভ মেথড ইউজড বাই গ্রামীণ ব্যাংক।
তো এটা ইংরেজিতে এসেছে মোটামুটি 10টা সেন্টেন্স থাকতে পারে, 10টাতে 10 নম্বর, অথবা অনেক সময় 5টা সেন্টেন্সও তারা দিতে পারে, 5টাতে 5 দুগুণ 10 নম্বর কিন্তু থাকতে পারে। তো এভাবে করতে পারে। তো আমাদের এখানে কিছু 10টা 10টা করে রয়েছে এবং কিছু প্রশ্ন 5টা 5টা করে রয়েছে। তো এভাবে আপনাদের কিন্তু পড়তে হবে। তো আপনারা যদি দেখেন এর বাংলা যে অর্থটা আমি যেটা পড়লাম, যে গ্রুপ ঋণ হলো একটি উদ্ভাবনী পদ্ধতি যা গ্রামীণ ব্যাংক ব্যবহার করে থাকে। তো আমি একটু ছোট করে দিচ্ছি যেন পাশাপাশি এই অংশটাকে দেখা যায়। ওকে, এখন দেখা যাচ্ছে। তো দেখেন, গ্রুপ লেন্ডিং ইজ অ্যান ইনোভেটিভ মেথড ইউজড বাই গ্রামীণ ব্যাংক। তাহলে গ্রুপ ঋণ হলো একটি উদ্ভাবনী পদ্ধতি যা গ্রামীণ ব্যাংক ব্যবহার করে থাকে। ইন দিস সিস্টেম, মানে এই পদ্ধতিতে, বরোয়ার্স ফ্রম স্মল গ্রুপস অ্যান্ড সাপোর্ট ওয়ান অ্যানাদার। তার মানে কি করে, এই পদ্ধতিতে ঋণ গ্রহীতারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একে অপরকে সহায়তা করে। ইংরেজিগুলো কিন্তু যে খুব কঠিন তা কিন্তু না, হয়তো 2, 3, 4, 5টা শব্দ কঠিন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম শব্দই কিন্তু খুব সহজ থাকে। তো আপনারা যদি একটু ভালো করে দেখেন এই জিনিসটাকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি কি জিনিস কিন্তু এখানে রয়েছে। ওকে, এরপরে দেখেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পরেরটা আসেন, একটু দেখে নেন আপনারা, আমি একটু ভালো করে দেখাচ্ছি। আপনারা একটু চাইলে সুন্দর করে স্ক্রিনশট দিয়েও পড়তে পারবেন এই বিষয়টাকে। আর যদি সাজেশন কালেক্ট করতে চান তাহলে অবশ্যই কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে। তো দেখেন পরেরটা কি বলা হচ্ছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান শেয়ার এ লং অ্যান্ড কমপ্লেক্স স্টোরি। ওকে, ইন্ডিয়া পাকিস্তান বর্তমানে আলোচিত একটা বিষয়। তাদের মধ্যে রিসেন্টলি যুদ্ধবিরতি হয়েছে এবং তারা কিন্তু আবারও দুই পক্ষ যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত করে ফেলতে পারে। তো এই যে বিষয়টা রয়েছে, আমরা চাইবো না যে পরিস্থিতি আবার উত্তপ্ত হোক, আমরা শান্তির পক্ষে বরাবরই। তো ইন্ডিয়া আর পাকিস্তান শেয়ার এ লং অ্যান্ড কমপ্লেক্স স্টোরি। তো বাংলাতে কি রয়েছে দেখেন, ভারত ও পাকিস্তান একটি দীর্ঘ ও জটিল ইতিহাস ভাগ করে নিয়েছে। ওকে, তো তারপরে কি রয়েছে, তারপরে দেখেন রয়েছে, ডিসপাইট পাস্ট কনফ্লিক্টস দ্য পিপল অফ বোথ কান্ট্রিজ কন্টিনিউ টু হোপ ফর পিস। তাহলে কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে অতীতের সংঘাত সত্ত্বেও দুই দেশের জনগণ এখনও শান্তির প্রত্যাশা করে। তার মানে আমরা একটু বাংলাটা পড়তেছি। দেখেন যে তাদের মধ্যে সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যে অনেক মিল রয়েছে। যুদ্ধ ধ্বংস ডেকে আনে, কিন্তু সংলাপ পারস্পরিক বোঝাপড়াকে উন্নত করে। উভয় দেশের বহু নাগরিক উন্নত সম্পর্ক ও সহযোগিতা কামনা করে। বাণিজ্য, শিক্ষা ও পর্যটন তাদের সম্পর্ক আরও মজবুত করতে পারে। শান্তি কোনো দুর্বলতা নয়, এটি একটি জ্ঞানগর্ভ ও সাহসী সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এই দেশগুলোর পারস্পরিক সম্প্রীতির উপর নির্ভর করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ভারত ও পাকিস্তান একসাথে অগ্রসর হতে পারে। প্রকৃত অগ্রগতি যুদ্ধ নয়, শান্তির মাধ্যমেই অর্জিত হয়। তো ইংরেজিটা একটু ভালো করে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু বিভিন্নভাবে লাইনগুলো কিছুটা মানে সহজ শব্দ, কিছুটা মিডিয়াম লেভেলের, কিছুটা কঠিন শব্দ এখানে কিন্তু প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এই শব্দগুলোর যদি আপনি অর্থ করতে না পারেন তাহলে কিন্তু আসলে হবে না। যেমন ডিসপাইট একটা শব্দ, অনেকে নাও জানতে পারেন এর বাংলা কি। কনফ্লিক্ট তো বোঝেন, দ্বন্দ্ব। তারপরে কন্টিনিউ বোঝেন, নিশ্চয়ই বোঝেন যে কন্টিনিউ করা মানে কি। হোপ বোঝেন, পিচও বোঝেন, শান্তি। আচ্ছা, কালচারাল তো জানেনই। এবার এই দেখেন, এই যে শব্দটা রয়েছে এটা কিছুটা আপনাদের কাছে আননোন লাগতে পারে। তো দুই একটা শব্দের যদি মানে না জানেন তাহলে সেক্ষেত্রে ধারণার উপর বেসিস করে কিন্তু আপনারা চালাই দিতে পারবেন। কিন্তু ট্রেডিশনাল শব্দের যদি অর্থ না জানেন, তারপরে আন্ডারস্ট্যান্ডিং এর যদি অর্থ না জানেন, সিটিজেনের যদি অর্থ না জানেন, তাহলে কিন্তু হবে না। তো মনে রাখবেন যে কমন সবসময় যে পড়বে এমনটাও না, আপনাদের কিন্তু একটু বানিয়ে বানিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে একটু ভালো মতো। তাহলেই মানে কয়েকটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ধরেন যে 15-20টা করে যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে। আপনি তখন যে কোনো আননোন জিনিস আসুক না কেন, আপনি তখন কিন্তু একটু বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করতে পারবেন। তো এবার আমরা ফোকাস রাইটিংয়ে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, রাইট আ শর্ট এসে ইন ইংলিশ অন সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া বর্তমানে খুব আলোচিত একটা বিষয়, সে সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনাদের আসতেই পারে। তো কি বলা হচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়ায়। তো মনে রাখবেন, এসে যখন আপনারা লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখতে হয় কিন্তু একটা প্যারাতে। কিন্তু যখন একটা এসে লিখতে বলা হয়, সেটা হোক শর্ট এসে কিংবা মিডিয়াম টাইপ কিংবা লং বা বড় এসে, সেক্ষেত্রে কিন্তু প্যারা আলাদা আলাদা প্যারা করে লিখতে হবে। এক প্যারা শেষ করার পর আরেক প্যারা, আরেকটা শেষ করার পর আরেক প্যারা। তো কমপক্ষে 5টা প্যারা আপনারা ব্যবহার করবেন, মানে অ্যাটলিস্ট 5টা বা 4টা যেন থাকে।
তো এরকম প্যারা ব্যবহার করে মানে ইন্ট্রোডাকশন টাইপের একটা, ডেসক্রিপশন টাইপের একটা, কনক্লুশন টাইপের একটা, মাঝখানে আরও দু একটা আপনারা দিতে পারেন, ব্যবহার করতে পারেন। তো এভাবে কিন্তু আপনাদের একটা এসে লিখতে হয়। তো কি বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়া রিফার্স টু ডিজিটাল প্ল্যাটফর্মস দ্যাট এনাবেল ইউজার্স টু ক্রিয়েট, শেয়ার অ্যান্ড এক্সচেঞ্জ ইনফরমেশন, অপিনিয়ন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কন্টেন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা জিনিসের, যদিও এটা ইংরেজি এসে, আমি কিন্তু বাংলাগুলো ব্যবহার করেছি। দেখেন কয়েকটা প্যারাতে কিন্তু এই এসেটা দেওয়া হয়েছে, এবং এসেগুলো কিন্তু খুব বড় করা হয়নি। কারণ হচ্ছে পরীক্ষায় কিন্তু বাংলা মানে হচ্ছে আপনারা এসে বলেন, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ এবং অঙ্ক করার জন্য খুবই কম সময় পাবেন। মানে 40-50 মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু আপনাদের লিখে ফেলতে হবে। এমনও হতে পারে যে সব কিছুর জন্য মানে লিখিত অংশের জন্য মাত্র 30 মিনিট সময় দিয়েছে তারা, সেক্ষেত্রে কিন্তু বড় লেখার কোনো সুযোগ নেই। এই জন্য ছোটো ছোটো পড়বেন, যেন 10 মিনিটে যতটুকু লিখতে পারেন ততটুকু পড়বেন আপনারা, বেশি বড় পড়ে লাভ নেই। তাহলে আমি কি বললাম, সোশ্যাল মিডিয়া ইংরেজিটার আপনাদের সুবিধার্থে যেন আপনাদের পড়ার সুবিধা হয়, যেন আমি বাংলা করে দিয়েছি প্রত্যেকটার। সোশ্যাল মিডিয়া হলো এমন এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা তথ্য, মতামত ও ছবি, ভিডিও সহ নানা কন্টেন্ট তৈরি, শেয়ার ও আদান প্রদান করতে পারে। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা হচ্ছে আপনারা ওখান থেকে দেখে বুঝতে পারছেন। তো আপনারা করবেন কি, এই জিনিসটার বাংলাটা এক নজরে পড়ে নেবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে পরীক্ষাটা যদি বাংলা রচনাও আসে, এটার মধ্যে কিন্তু চলে আসতে পারে আসলে। তো আমি আরেকটা রচনা দেখাচ্ছি, দেখেন এটা পরেরটা কি আছে, পরেরটা আছে চ্যাট জিপিটি। বর্তমানে খুবই আলোচিত একটা জিনিস কিন্তু, রেভলিউশনারি এআই অ্যাসিস্ট্যান্ট। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে চ্যাট জিপিটি নিয়ে হচ্ছে আমাদের এসে আসতে পারে, শর্ট এসে। চ্যাট জিপিটি ইজ অ্যান অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপড বাই ওপেন এআই। ঠিক আছে, তার মানে এটারও বাংলা করা আছে। দেখেন প্রত্যেকটাই কিন্তু আমরা বাংলা করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। চ্যাট জিপিটি এক বিপ্লবী কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। চ্যাট জিপিটি হলো একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি। এইভাবে এটি মানুষের ভাষা বুঝে স্বাভাবিক কথোপকথনের মতো উত্তর দিতে পারে। ওকে, তো দেখেন এই জায়গাটাতে কিছু একটা ছিল, তো এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখানে জিপিটি শব্দটি ছিল। জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। তার মানে পূর্বেই তাকে শেখানো হয়েছে, যে বিষয়গুলো আপনি প্রশ্ন করবেন সে বিষয়গুলো পূর্বেই তাকে শেখানো হয়েছে, বিধায় সে উত্তর দিতে পারে আপনাকে। এই জন্য জিপিটি চ্যাট জিপিটি। চ্যাট মানে তো বোঝেন খোশ গল্প, চ্যাট মানে কোনো কিছু লিখে তার উত্তর বের করা, আর জিপিটি মানে জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। এগুলো কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে পূর্ণরূপটা, এই পূর্ণরূপটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখেন কি কি করা যায়। চ্যাট জিপিটি এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর বহুমুখী ব্যবহার। শিক্ষার্থীরা এটি ব্যবহার করে জটিল বিষয় বুঝতে এবং হোমওয়ার্কে সাহায্য পায়। পেশাজীবীরা ইমেইল, রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা নেন। এভাবে নানা ধরনের জিনিস কিন্তু চ্যাট জিপিটিতে সংযুক্ত করা হয়েছে, যেগুলো আসলেই যুগোপযোগী বিষয়। এরপরে ব্লু ইকোনমি নিয়ে আলোচনা করা হয়েছে, কেননা ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বর্তমানে খুবই আলোচিত একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনাদের কিন্তু পড়তে হবে। সবশেষে আমরা অঙ্ক অংশটা রেখেছি, বেশ কয়েকটা অঙ্ক, সম্ভবত 16টার মতো অঙ্ক কিন্তু এই সিরিয়াল থেকে আমি আপনাদেরকে করে দিয়েছি, এবং ধারাবাহিকভাবে অঙ্কগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। দেখতেই পাচ্ছেন সাজেশনে অঙ্কগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। বিশেষত কোন কোন ধরনের অঙ্কগুলো আসে আমি একটু বলি। আপনাদের আসে হচ্ছে মান নির্ণয় টাইপের অঙ্ক, সেটা হচ্ছে বীজগণিত থেকে। তারপর জ্যামিতি থেকে কি আসতে পারে, জ্যামিতি থেকে ত্রিভুজ, চতুর্ভুজ এটা থেকে আসতে পারে, এবং ত্রিকোণমিতির ওই যে হচ্ছে আপনাদের কি ধরনের অঙ্ক রয়েছে বলেন তো দেখি। ওই যে খুঁটি, মানে একটা খুঁটি ভেঙে পড়ে ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, যদি কঠিন প্রশ্ন হয় এটা দিবে, অথবা নর্মাল ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কিন্তু আপনাদেরকে প্রশ্ন দিতে পারে। আর পিথাগোরাসের উপপাদ্যটাও কিন্তু জ্যামিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর ত্রিকোণমিতি থেকে ম্যাক্সিমাম সময় আমরা ঐকিক নিয়মের অঙ্ক আসতে দেখি, শতকরা এবং সুদাসলের অঙ্ক আসতে দেখি। তো এই বিষয়গুলোই কিন্তু সাজেশনে সংযোজন করা হয়েছে। এই সাজেশনের বাইরেও যদি কিছু বিষয় আমি মনে করি যে আপনাদের জন্য প্রয়োজন রয়েছে, ইউটিউবে আপলোড করে দেব, সেই ভিডিওগুলো আপনারা সিরিয়াল অনুযায়ী দেখতে থাকবেন। তো আজকে আর আলোচনাটা না করি, আমরা এর পার্ট 2 আলোচনা করব আপনাদের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে যদি আপনারা সাজেশনটা কালেক্ট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসলে মানে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি অফিসে থাকি,
তো আপনারা আমাকে টেক্সট করবেন, আমি হয়তো 2-1 মিনিট বা সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যেই আপনাদের টেক্সটের জবাব দিতে পারবো। এরপরে আপনারা গুরুত্বপূর্ণ কিছু জানার থাকলে টেক্সট দিয়েই আমার কাছে জেনে নেবেন। আসলে কল করলে মানে প্রবলেম হয় আসলে আমার, আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।